বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তনটা হয়েছে তুমি নিশ্চয়ই দেখেছো এবং তুমি নতুন একটি বাংলাদেশে এসেছো। এই যে রাজনৈতিক পট পরিবর্তনটি হলো, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি এবং ছাত্র গণ অভ্যুত্থানের ফলেই কিন্তু ছাত্র জনতা গণ অভ্যুত্থানের ফলেই নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। নতুন বাংলাদেশকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখছে দেশের মানুষ। তোমার কাছে কি মনে হচ্ছে, এই প্রেক্ষাপটটাকে তুমি কিভাবে দেখছো? দেখেন, এই জুলাই বিপ্লবে আমরা দেখেছি যে আমাদের দেশের তরুণরা কিভাবে দেশ বদলে ফেলেছে। This is one of the biggest things that I've focused on throughout the July বিপ্লব, because আমি মনে করি যে আমাদের দেশের তরুণরাই এবার তাদের যেই স্ট্রেংথ এবং তাদের যেই পটেনশিয়াল আছে সেটা আমাদের পুরো বিশ্বকে দেখিয়েছে। সো আমি মনে করি যে in this political transformation, yes, we've had like a major political transformation, but we've also uncovered the voices of the youth. So in the future আমি আশা করব যে আমাদের দেশের তরুণরা আরও বেশি বাংলাদেশের ব্যাপারে গ্লোবালি কথা বলবে এবং তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, বিকজ যেহেতু আমাদের তরুণরাই আমাদের নেক্সট জেনারেশন, তাদের হাতেই আমাদের বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ। জি, ধন্যবাদ। তোমার চিন্তা ভাবনা জেনে ভালো লাগলো। তোমার কাছে একটু জানতে চাচ্ছি যে বাংলাদেশে এসে মানে কেমন লাগছে, এখানকার এনভায়রনমেন্ট এবং কোন বিষয়গুলো ভালো লাগছে? বাংলাদেশে আসার পর one thing I've noticed is how friendly the people are. এখানে সবাই মানে আপনার নিজের আত্মীয়র মতো ট্রিট করে, right? And even random strangers, সবাই like they're very friendly. বাংলাদেশে আমি অনেক দিন পরে এসেছি, 9 বছর পরে এসেছি, এবং আমি যখন নিউ ইয়র্কে যাই বাংলাদেশ থেকে তখন আমার 4 বছর বয়স। তখনকার আসলে অনেক কিছু মনে না থাকারই কথা। এক্স্যাক্টলি। সো আপনি বলতে পারেন যে এবছর যে বাংলাদেশে এসেছি, ইটস কাইন্ড অফ লাইক আ ফার্স্ট এক্সপিরিয়েন্স ফর মি। অলদো আমার এখানেই জন্ম, তাও আমি বলবো যে ইটস আ নিউ এক্সপিরিয়েন্স ফর মি। সো আমার খুবই ভালো লাগছে বাংলাদেশে এসে, স্পেশালি সিন্স আই এম সারাউন্ডেড বাই সাচ অ্যামেজিং পিপল। সো আমার খুবই ভালো লাগছে। এবার দেশে আসার পর এখন পর্যন্ত কোন কোন প্রতিষ্ঠানের সঙ্গে তোমার কথা হয়েছে বা তাদের সঙ্গে কি ধরনের আলোচনা হয়েছে? কাজের ব্যাপারে কি নতুন কোনো কাজের বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়েছে? One of the organizations that I've recently communicated and worked with is UNDP Bangladesh. UNDP এর সাথে আমার বাংলাদেশ আসার পরপরই কথা হয়েছে, এবং তাদের একটা প্রোগ্রাম আছে মাই ক্লাইমেট অ্যাকশন। সেই প্রোগ্রামটাকে কিভাবে আমরা আরও অ্যাম্পলিফাই করতে পারি এবং আমার স্কুল আগা খান কিভাবে এর সাথে যুক্ত হতে পারে সেটা নিয়েও আমরা কথা বলেছি, and we've had multiple meetings and sessions. At the same time, UNDPর যে রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ মিস্টার স্টেফেন, তার সাথেও আমার একটা ইন্টারভিউ হয়েছে, তার সাথেও দেখা হয়েছে। সো ইউএনডিপির সাথে অনেক বড় আকারে কাজ করা হচ্ছে, এবং একই সঙ্গে আমাদের প্ল্যান আছে যে 1 মাস বা 2 মাস পরেই আমরা ইনশাল্লাহ একটা ফিল্ড ট্রিপে যাব। ধরেন একটা গ্রামে যাব বা একটা রুরাল ভিলেজে যাব, এবং সেখানে ক্লাইমেট চেঞ্জের যেই এফেক্টসগুলি এবং তাদের জীবনযাপন মানে সেটা আমি অ্যাটলিস্ট ফেস টু ফেস দেখব, এই প্ল্যানও আছে। এবং ইউএনডিপি ছাড়া আরও অনেক অর্গানাইজেশনের সাথে কথা হয়েছে, বা ইউএনডিপি ইজ লাইক ওয়ান অফ দ্য মেইন। তরুণদের চোখে যে বাংলাদেশ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে এবং নতুনভাবে সাজাতে চাচ্ছে, অনেক কিছু ভেঙে চুরে নতুনভাবে সংস্কারের কথা মানে বলা হচ্ছে। আমি দেখলাম তোমার সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম ফেসবুকে তুমি সংস্কারের কথা বলেছো, অনেক কিছু পরিবর্তন করার কথা বলছো। তো দর্শকদের উদ্দেশ্যে যদি একটু ব্যাখ্যা করো। তো আমি আমাদের কনস্টিটিউশন বা আমাদের কনস্টিটিউশনের 6টি রিফর্ম চেয়েছি। আমি মনে করি যে এই 6টি রিফর্ম করলে আমাদের অনেক কনফিউশনের জায়গা ঠিক হয়ে যাবে। দ্য ফার্স্ট রিফর্ম দ্যাট আই ওয়ান্টেড ইজ দ্যাট আমাদের কনস্টিটিউশনে 4টি ফান্ডামেন্টাল প্রিন্সিপলস দেওয়া আছে, উইচ ইজ জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। বাট দেখেন, দিস ফান্ডামেন্টাল প্রিন্সিপলস আর বিট কনফিউজিং। ফর এক্সাম্পল, জাতীয়তাবাদ কীভাবে আমাদের একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপলস, হোয়াট ডাজ ইট মিন? এবং সমাজতন্ত্র এবং গণতন্ত্র, we know that it cannot coexist because they're two completely different ideologies and perspectives. So because these fundamental principles are so vague and unclear, আমি চাই যে এই 4টি ফান্ডামেন্টাল প্রিন্সিপলস আরও ভিন্ন 4টি দিয়ে রিপ্লেস করা হোক, which is আইনের শাসন ও জবাবদিহিতা, সাম্য ও মানবিক মর্যাদা, ব্যক্তি স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার, এবং লাস্টেরটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহিষ্ণুতা।
দেখেন these are a bit more clear এবং আমাদের citizensরা কিন্তু বুঝতে পারবে যে exactly what I mean by these four fundamental principles. This is reform number 1. Reform number 2 যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের একটা আর্টিকেলে বলা আছে, I forgot exactly which article, but আমাদের কনস্টিটিউশন আর্টিকেলে বলা আছে যে ইসলাম হচ্ছে আমাদের রাষ্ট্রধর্ম, এবং আরেকটা আর্টিকেলে বলা আছে যে আমরা নাকি সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা ফলো করি. But again, this cannot coincide because dharmanirpekkata or secularism is completely different from keeping Islam as a রাষ্ট্রধর্ম. So আমি বলেছি যে হ্যাঁ ইসলাম আমাদের রাষ্ট্রধর্ম থাকুক, কিন্তু কনস্টিটিউশনে যেই জায়গায় উল্লেখ করা আছে ধর্মনিরপেক্ষতা, we should replace that with অসাম্প্রদায়িকতা, so that আমাদের when we can peacefully follow all religions এবং মানে the people of their religions can follow their religions peacefully with no certain barriers. And we will live in a peaceful society. এটা হচ্ছে reform number 2. Reform number 3 হচ্ছে যে আমাদের article 175(1) বলা আছে যে গভর্নমেন্ট যখন ফরেন কোনো কান্ট্রির সাথে কোনো এগ্রিমেন্ট করবে তখন according to article 175(1) সেই এগ্রিমেন্টটা সাইন করার পর তারা প্রেসিডেন্টকে দেখাবে, and the president তারপর পার্লামেন্টে এটা প্লেস করবে for the public to see. কিন্তু আমরা জানি যে এই এগ্রিমেন্ট করার পর পাবলিককে মানে প্রেসিডেন্ট পার্লামেন্টে প্লেস করেন এবং পাবলিকদের এই এগ্রিমেন্টের ব্যাপারে জানানো হয় না, অনেক এগ্রিমেন্টই কিন্তু গোপন রাখা হয়. সো আমি বলেছি যে আর্টিকেল 175(1) কে এমনভাবে চেঞ্জ করা হোক যে before even signing the agreement the government should show it to the people. এতে হয় কি, এতে we have that scope for discussion. আমরা নিজেদের মধ্যে ডিবেট করতে পারবো, কথা বলতে পারবো যে আদৌ কি আমাদের এই ভালো না মন্দ হলো, আমাদের দেশের কল্যাণে এটা কাজে কতটুকু আসবে, এটা কত স্বচ্ছতা তৈরি হয়, রাইট. সো এই সাইন করার আগেই যদি এই ডিসকাশনটা হয় তাহলে আমরা বুঝতে পারবো whether or not we should sign, এবং তারপর দেশের মানুষের পক্ষ থেকে সেই কন্ট্রিবিউশনসটা থাকলো এবং then we will decide on whether or not we should sign the agreement. Reform number 4 হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের একটি আর্টিকেলে বলা আছে যে if someone commits a crime due to 2 reasons, due to the National Liberation War or due to the law and order, due to the establishment of law and order, তাহলে তাকে সেই ক্রাইম করলেও তাকে মাফ করে দেওয়া হবে বা তাকে ইনডেমনিটি দেওয়া হবে. কিন্তু আমরা দেখেছি অতীতে যে এই আর্টিকেলকে অ্যাবিউজ করে অনেক খারাপ আইন এবং লস তৈরি করা হয়েছে that aren't beneficial for the country. So আমি চাই যে এবং অনেক অন্যায় করা হয়েছে, যেমন ফর এক্সাম্পল ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সেস, ক্রসফায়ার, এরকম মার্ডার, এরকম অনেক কিছু করা হয়েছে. সো আমি চাই যে আমাদের কোনো ইনডেমনিটি এই আর্টিকেলই থাকবে না. no one should be given indemnity. যদি তিনি আসলে কোনো ক্রাইম কমিট করে থাকে ফর আ গুড রিজন, তাহলে তাকে ডিরেক্টলি ট্রায়াল দেওয়া হোক. আমরা জানি যে এখন মানে পিপলদের ট্রায়াল দেওয়া হয় না. সো আমরা যদি তাদেরকে ট্রায়াল করতে দেই এবং ইফ দে ডু হ্যাভ আ গুড রিজন, তাহলে তারা সেই ট্রায়ালে গিয়েই তাদের ব্যাখ্যাটা দিতে পারবে, রাইট? দে উইল হ্যাভ দ্যাট ফ্রিডম টু এক্সপ্রেস দেমসেলভস. রিফর্ম নাম্বার 5 হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনে বলা আছে যে একটি মেম্বার অফ আ সার্টেন পলিটিক্যাল পার্টি তার সেই পলিটিক্যাল পার্টির এগেনস্টে ভোট দিতে পারবে না. Which basically means যে he or she is kind of forced to vote for that political party. এবং তারা জানে যে তারা যদি পলিটিক্যাল পার্টির এগেনস্টে ভোট করে তাহলে পার্লামেন্ট থেকে তাদের সিট ভেকেট করতে হবে. And no one wants to do that. So kind of indirectly you have to vote for your political party. আমি চাই যে this article should be reformed in such a way যে ইন্ডিয়া এবং পাকিস্তান অলরেডি করে এসেছে. তারা এই ইস্যু রিসলভ করতে তারা বলেছে যে একজন মেম্বার সেই পলিটিক্যাল পার্টির হেডের এগেনস্টে অনাস্থা ভোট দিতে পারবে না, কিন্তু ঠিকই যদি সেই পলিটিক্যাল পার্টি কোনো ভুল বা খারাপ আইন বা কিছু এগ্রিমেন্ট করে থাকে তাহলে হি or she can speak out. So এই এক্স্যাক্ট চেঞ্জটাই আমি চাই in our constitution to fix any challenges that we may have. এবং ফাইনাল রিফর্মটা হচ্ছে যে আমরা জানি যে যেই জাজমেন্টের উপরে আমাদের তত্ত্বাবধায়ক বা কেয়ারটেকার গভর্নমেন্টকে সরিয়ে দেওয়া হয়েছে, that judgment was the written version of that judgment was from a retired justice. এবং যেহেতু লেখার সময় বা এস্টাবলিশ করার সময় তিনি রিটায়ার্ড ছিলেন, এটা
basically invalid. এই জাজমেন্টটাকে আমরা ধরতে পারি as invalid যেহেতু he was retired when it was written down. এবং আমরা সেই জাজমেন্টের অবিটার দিকটা কে নিয়েছি যে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট এখন আর থাকবে না এবং রেশিও ডিসাইডেন্টলি আমরা কনসিডার করে নিয়েছি যে if the government wants then they can bring back the caretaker government. মানে এই caretaker government আমি চাই যে it should come back to ensure political stability during the election months or the election times. So এই হচ্ছে just like a basic overview of the 6 reforms যে আমি আমাদের কনস্টিটিউশনে চাই।